বাংলা বিভাগের তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি পরিবারের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রাচীন মধ্যযুগের কবিতা শিরোনামের কোর্সটিতে 4টি গ্রন্থ পাঠ্যভুক্ত রয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ বিষয়ে পূর্ববর্তী পাঠে আমরা আলোচনা করেছি। আমাদের আজকের পাঠ নির্ধারিত গ্রন্থ আদি মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এই গ্রন্থের বংশীয় বিরহখণ্ড তোমাদের সিলেবাসভুক্ত। এই কাব্যটি আদি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত হওয়ায় ভাষাগত দিক দিয়ে তা কিছুটা দুর্বোধ্য, সে কারণে নিয়মিত পাঠ করে তোমাদের এই বিষয়টি আয়ত্তে আনতে হবে। কৃষ্ণকথা চৈতন্যপূর্ব বাংলাদেশে প্রচলিত ছিল। মালাধর বসুর ভাগবত অনুবাদের পূর্ব থেকেই পুরাণের কৃষ্ণ কাহিনী, কথকথা প্রভৃতির মাধ্যমে লোকজীবনে পরিচিত ছিল। ভাষার প্রাচীনতা ও কাহিনীগত বিশিষ্টতায় আদি মধ্যযুগের প্রাচীনতম লিখিত নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন লোকসমাজে প্রচলিত কৃষ্ণলীলা বিষয়ক এরকমই একটি পুঁথি। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে এক ব্রাহ্মণের গৃহ হতে এই কাব্যের প্রাচীন পুঁথি উদ্ধার করেন। এর শুরু, শেষ ও ভেতরের কিছু পাতা পাওয়া যায়নি বিধায় আবিষ্কর্তা স্বয়ং পুঁথিটি সম্পাদনা করে 1916 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। পাণ্ডুলিপিতে গ্রন্থাকারের নাম পাওয়া যায়নি, তবে কাব্যের ভণিতা থেকে জানা যায় যে এর কবি হলেন বাসুলীদেবের সেবক বড়ু চণ্ডীদাস। খণ্ডিত পদসহ এ পাণ্ডুলিপির পদসংখ্যা 417। প্রাচীন বাংলা ভাষার চিহ্নবাহী পুঁথিটি বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ সম্পদ। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি বিবিধ কারণে এ গুরুত্বের দাবিদার। প্রথমত, এর ভাষার প্রাচীনত্ব অত্যন্ত স্পষ্ট। ভাষা দেখে পণ্ডিতগণ এ গ্রন্থটিকে 5শ শতাব্দীর বলে অনুমান করেছেন। এর লিপির ছাদও বেশ পুরনো। ধারণা করা হয় 1450 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ এর মধ্যে এর পদসমূহ রচিত হয়েছিল। এ বিষয়ে গোপাল হালদারের মন্তব্য, অন্তত ভাষার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলার দ্বিতীয় গ্রন্থ। কালের দিক থেকেও শ্রীকৃষ্ণ কীর্তনকে দ্বিতীয় গ্রন্থ বলে গ্রহণ করলে অযৌক্তিক হবে না। আর পুঁথি হিসেবে বাংলা ভাষায় এমন প্রাচীন পুঁথি আর আছে কিনা সন্দেহ। উক্ত মন্তব্যের আলোকে বলা চলে, বাংলা ভাষার ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তনের স্থান চর্যাপদেরই পর। চর্যাপদ পরবর্তী স্তরে বাংলা ভাষা বিবর্তিত হয়ে যে রূপ গ্রহণ করেছিল তার পরিচয় শ্রীকৃষ্ণ কীর্তন ধারণ করে আছে। দ্বিতীয়ত, এর গ্রন্থোৎপত্তি বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা নামক একটি বিতর্কের যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছাতে সহায়ক হয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি প্রধান ধারা বৈষ্ণব পদাবলী। এ পদাবলীর পদকর্তাদের মধ্যে চণ্ডীদাস ছিলেন শ্রেষ্ঠ। তার নামে 1200 পদ প্রচলিত আছে, আর সেসব পদের মধ্যে বেশ কিছু পদ রচনা সৌকর্য ও ভাবপ্রবণতায় অসাধারণত্বের দাবিদার। কিন্তু একই কবির ভণিতাযুক্তে এমন অনেক পদ আছে যা নিতান্তই সাধারণ মানের। তাছাড়া চণ্ডীদাসের নামে প্রচলিত কোনো কোনো পদের ভণিতায় অন্য পদকর্তার নামও পাওয়া যায়, যেমন আদি চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। এতে ধারণা করা হয় জনপ্রিয়তা অথবা ধর্মীয় বিশ্বাস থেকে একাধিক পদকর্তা চণ্ডীদাস নামে নিজের পরিচয় জ্ঞাপন করেছেন। এই হলো চণ্ডীদাস সমস্যা। শ্রীকৃষ্ণ কীর্তন নামক পুঁথিটি এই বিতর্ককে আরও বেগবান করে তুলেছিল, কারণ চণ্ডীদাসের প্রচলিত পদাবলীর সঙ্গে ভাবে, ভাষায় ও কাব্যাঙ্গিকে এর মিল খুবই কম। তাছাড়া এ কাব্যের কবি বাসুলীভক্ত বড়ু চণ্ডীদাস। প্রাচীন জীবনীকারদের মতে শ্রীচৈতন্য কৃষ্ণ বিষয়ক গীত শুনতে ভালোবাসতেন, বিশেষ করে জয়দেবের সংস্কৃত ভাষায় লেখা গীতগোবিন্দ ও চণ্ডীদাসের পদ। জীবনীকার সনাতন গোস্বামী শ্রীকৃষ্ণ কীর্তনের বড়ু চণ্ডীদাসের কথা উল্লেখ করেছেন, যার পদ আস্বাদনে আনন্দ লাভ করতেন চৈতন্যদেব। ইনি হলেন প্রাচীনতম চণ্ডীদাস বা আদি চণ্ডীদাস। দ্বিতীয়জন দ্বিজ চণ্ডীদাস, যিনি হয় চৈতন্যের সমসাময়িক বা অল্প পরবর্তী। পদাবলীর উৎকৃষ্ট পদ তারই রচনা। তৃতীয়জন হলেন দীনচণ্ডীদাস, যিনি 1750-এর সময়কালের লেখক। তার পদসংখ্যা সর্বাধিক হলেও শিল্পগুণ খুব সামান্য। চণ্ডীদাস নামাঙ্কিত পদসমূহের ভাব, শিল্পগুণ ও সময়কাল বিচারে
পণ্ডিতগণ এর সমাধানকেই গ্রহণ করেছেন। তৃতীয়ত, বাংলা সাহিত্যের ঐতিহাসিক যোগসূত্রতা সন্ধানে এ পুঁথি সহায়ক হয়েছে। এ প্রসঙ্গে ডক্টর ক্ষেত্রগুপ্ত বলেন, কোট, জয়দেবের সংস্কৃত কৃষ্ণলীলার সঙ্গে পরবর্তী বাংলা কৃষ্ণলীলা কাব্যের সম্বন্ধ গভীর। এই সম্বন্ধে সেতুবন্ধন স্পষ্ট শ্রীকৃষ্ণ কীর্তনে। বরুর এই বইটি প্রথম বাংলা আখ্যান কাব্য যাতে কৃষ্ণ প্রেমলীলাকে অবলম্বন করা হয়েছে, আনকোট। যদিও পরবর্তী পদাবলী সাহিত্যের সঙ্গে ভাবে, রসে ও বিশ্বাসে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভূত পার্থক্য রয়েছে, তবে ঐতিহাসিক সম্পর্ক নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়। চৈতন্যপন্থী বৈষ্ণব ভাবনায় প্রাধান্য স্থাপিত হওয়ায় শ্রীকৃষ্ণ কীর্তন অপ্রচলিত হয়ে পড়লেও বাংলায় রাধা কৃষ্ণ বিষয়ক পদসাহিত্য এবং আখ্যান কাব্যের ইতিহাসের আদিসূত্র এক্ষেত্রেই সন্ধান করতে হবে। আমরা জেনেছি যে প্রাক চৈতন্য বাংলায় কৃষ্ণকথা জনপ্রিয় ছিল, বিশেষত রাধাকৃষ্ণের প্রণয়মূলক নানান আখ্যান ও পদাবলী। এর মধ্যে লৌকিকতা ও মানবিকতার সুরই প্রধান ছিল। এ লোকায়িত ভাবনাকে আশ্রয় করেই শ্রীকৃষ্ণ কীর্তন সৃজিত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন আঙ্গিকের দিক দিয়েও গীতনাট্য শ্রেণীর মধ্যে পড়ে। এর পদগুলোর একটি আখ্যান নির্মাণ করেছে তিনটি চরিত্র কৃষ্ণ, রাধা এবং বড়াইয়ের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে, এবং প্রতিটি পদই এক একটি গীত। প্রত্যেকের পদের শুরুতে সুর, তাল ইত্যাদি নির্দেশ রয়েছে। জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, বস্ত্রহরণ, হার, বান, বংশী ও বিরহ, এই 13 খণ্ড বা পালায় কাব্যটি বিভক্ত, এবং এর শেষ অংশটুকু পাওয়া যায়নি। এই গ্রন্থে আরম্ভসূচক এবং কাহিনীর মধ্যে পূর্বাপর সংযোগ রক্ষার জন্য মাঝে মধ্যে সংস্কৃত শ্লোক রয়েছে। এগুলো কবির স্বহস্ত রচিত বলে অনুমিত। শ্রীকৃষ্ণ কীর্তনের একটি খণ্ডে একটি আখ্যান বর্ণিত হয়েছে। জন্মখণ্ডটি গ্রন্থের ভূমিকা স্বরূপ। কৃষ্ণ, রাধা ও বড়াইয়ের পরিচয় জ্ঞাপক এ অংশে খুব সংক্ষেপে কৃষ্ণাবতারের উদ্দেশ্য যে কংসবিনাশ সে বিষয় উল্লেখিত হয়েছে। তাম্বুলখণ্ড থেকেই মূল কাহিনীর সূচনা। কৃষ্ণ আইহন পত্নী রাধার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে লাভ করতে অভিলাষী হয় ও রাধার সার্বক্ষণিক সঙ্গী বড়াই সাহায্য গ্রহণ করে। বড়াই কৃষ্ণের দেয়া তাম্বুল বা পান উপহারস্বরূপ নিয়ে রাধার কাছে গমন করে। ক্ষুব্ধা রাধা বড়াইকে চপেটাঘাত করে তাড়িয়ে দেয়। রাধার রুষ্ট ব্যবহারে অপমানিতা বড়াই রাধার নমনীয় মনোভাব দূর করতে বদ্ধপরিকর হয়। দানখণ্ডে তারই পরামর্শে কৃষ্ণ মহাদানীর ছদ্মবেশ ধারণ করে ছলে বলে কৌশলে রাধাকে বিভ্রান্ত করে সমর্পণে বাধ্য করে। নৌকাখণ্ডেও অনুরূপ ঘটনা সংঘটিত হয়। ভারখণ্ড থেকে রাধা কৃষ্ণ বিষয়ে কিছুটা আকর্ষণ বোধ করে ও ছত্রখণ্ডে কৃষ্ণকে দিয়ে রোদে সে ছাতা ধরিয়েছে। বৃন্দাবন খণ্ডে রাধা কৃষ্ণের প্রণয় সম্পূর্ণতা পেয়েছে। এ প্রণয়ের বিবিধ রূপ চিত্রিত হয়েছে কালীয় দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, হারখণ্ড ও বানখণ্ডে। বংশীখণ্ডে বংশীবাদক রূপী কৃষ্ণের প্রতি প্রবল আকুলতার প্রকাশ ঘটেছে রাধার। একটি পদ এ সম্পর্কিত। পাখি নাহ তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেও পশিয়া লুকাও, বন পড়ে আগ পড়াই জগজনে জানি, মন মোরে পড়ে যেন কুম্ভারের পানি। রাধা তার এ অবস্থা হতে পরিত্রাণ পেতে কৃষ্ণের বাঁশি হস্তগত করে। বিরহ খণ্ডে রাধাকে পরিপূর্ণভাবে লাভ করে কৃষ্ণ নিরুদ্দেশ হন। প্রণয় বেকুলা বিরহ বিধুরা রাধার ক্রন্দনের প্রকাশ এ পদে ঘটেছে। মুছিয়া পেলাইব বড়াই শিশির সিঁদুর, বাহুর বলায়ামও করিব শঙ্খচূড়, কাহ্নবিনা সবক্ষণ পড়ে পড়ানি, বিষাইল কাণ্ডের ঘায়ে যেহেন করিনি। বড়াই রাধার বিরহ কাতরতা সইতে না পেরে কৃষ্ণের সন্ধানে মথুরানগরে আসেন। কৃষ্ণের দেখা পেয়ে সে রাধার মনোবেদনা বিষয়ে কৃষ্ণকে অবগত করে, তবে কৃষ্ণ ফিরে যেতে অস্বীকৃত হন, কেননা তিনি রাধার পূর্ব ব্যবহারের জন্য তাকে এখনো ক্ষমা করতে পারেননি। তাছাড়া কংসের পতন নিশ্চিত করাই তার বর্তমান চিন্তা। গ্রন্থের আখ্যানের এ পর্যায়ে পুঁথিটি খণ্ডিত হয়েছে।
লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণের প্রণয় বিষয়ক এই কাহিনীর মধ্যে বিশ্বের স্থূলতা ও রুচির গ্রাম্যতা সত্ত্বেও কবির বিস্ময়কর কবিত্ব শক্তি ও জীবন অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায়। এ প্রসঙ্গে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, কোট, নবজাত বাংলা ভাষা এই কবির হাতে যে কিরূপ সাবলীল ও শক্তিমান হইয়া উঠিয়াছে তাহার পরিচয় কাব্যের প্রতি পংক্তিতেই পরিস্ফুট। আনকোট। কাব্যের মনজ্ঞ রচনাশৈলী, নাট্য উপাদানের প্রাচুর্য ও গীতিময়তা শিল্পোৎকর্ষের কয়েকটি দিক। মধ্য বাংলা সাহিত্যের নাট্যকবিতার নিদর্শন এই কাব্যটি। এতে বর্ণনা অংশ একেবারেই নেই। 3 চরিত্র নির্ভর সম্পূর্ণ কাহিনী চরিত্রত্রয়ের গীত সংলাপের মধ্য দিয়েই গঠিত হয়েছে। কাহিনীর সূত্র তৈরি করেছে কবি রচিত সংস্কৃত শ্লোক। এ কাব্যে কবির লেখনী শক্তির দক্ষতা চরিত্র নির্মাণেও প্রতিফলিত হয়েছে। এক্ষেত্রে পৌরাণিক চরিত্রসমূহ সমকালীন যুগ ধর্মের প্রভাবে রক্তমাংসের মানুষে পরিণত হয়েছে। বরুদ চিত্রিত কৃষ্ণ যেন স্থূলরুচির আধিপত্যকামী এক যুবা পুরুষ। কামবৃত্তি, বালসুলভতা, লঘুকৌতুক ও গ্রাম্যতা, এ 4টি বৃত্তি তার চরিত্রে প্রতিভাসিত। নিজের দেবত্ব সম্পর্কে সচেতন কৃষ্ণ মাঝে মাঝে বলেছেন তিনি বনমালী, কংস নিধনের উদ্দেশ্যেই তার আগমন। তবে তার এ দেবত্বকে রাধা বড়াই কেউই খুব একটা গ্রাহ্য করেনি, বরং তা হাস্যরসের কারণ হয়েছে। পরিণামের কথা বিস্তৃত হয়ে আনন্দ উপভোগে মত্ত এক যুবা পুরুষের প্রতিকৃতি রূপে বড়ুচণ্ডীদাসের কৃষ্ণকে উপস্থাপন করেছেন। কবির চরিত্র চিত্রণের অসাধারণত্ব রাধাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে। অত্যন্ত মানবিক রসে চিত্রিত এই চরিত্রের ক্রমবিকাশের দৈহিক ও মনস্তাত্ত্বিক পর্যায়সমূহ কুশলী পরিচর্যায় অঙ্কিত হয়েছে। 2 বৎসর কাল জুড়ে পরিব্যাপ্ত কাব্যের কাহিনীতে রাধার 12 বর্ষ পদার্পণ হতে 14 বর্ষে উপনীত হবার ইতিহাস বিধৃত হয়েছে। অল্প বয়সী অনভিজ্ঞা এক বালিকা ক্রমেই মনের দিক থেকে পূর্ণতা পাচ্ছে। কৃষ্ণের অগ্রণী ভূমিকায় ক্রমশ তার হৃদয় দ্বার মুক্ত হয়েছে। ঘৃণা, ক্রোধ পেরিয়ে আকাঙ্ক্ষা জেগেছে মনে। ক্রমেই সমর্পণের ঐকান্তিকতাই প্রকাশিত হয়েছে তার সমগ্র অস্তিত্ব জুড়ে। প্রমথনাথ বিশ্বের বিশ্লেষণে রাধা চরিত্র বিবৃত হয়েছে আকর্ষণীয়ভাবে। কোট, এ রাধা দুরন্ত বালিকা, অনভিজ্ঞা কিশোরী, গর্বিতা যুবতী। কৃষ্ণের দেবত্বে ইহার বিশ্বাস নাই। পরকীয়া প্রেমের মহত্বে সে সন্দিগ্ধা। এ হাসিয়া, রাগিয়া, কাঁদিয়া, কাটিয়া, মারিয়া, ধরিয়া, ছিড়িয়া, ছড়াইয়া, কথার মুখে মুখে তীব্র শ্লেষ নিক্ষেপ করিয়া সমস্ত ক্ষণ পাঠকের মর্মকে টানিয়া রাখে এবং কাব্যের শেষে বিরহ ব্যথার নিভৃত খিলান পথে কখনো অজ্ঞাতসারে একেবারে মনের মধ্যে আসন গ্রহণ করে। আনকোট। বড়াই পুরাণাশ্রয়ী না হলেও তৎকালীন সাহিত্যে প্রচলিত চরিত্র। দর্শক মনে হাস্যরস সৃজনের উদ্দেশ্যে টাইপ চরিত্রের অনুসরণে তা অঙ্কিত। কাহিনীর সূচনা ও সমাপ্তির দিকে বড়াই চরিত্রের পরিবর্তনশীলতাই একটি লক্ষণীয় দিক। তার কাজ শুরু থেকেই সমর্থনযোগ্য নয়, তবে ক্রমে সে রাধা কৃষ্ণ উভয়ের মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে ওঠে। বিশেষত বিরহী রাধার মনোবেদনার সমভেদী বড়াইয়ের যে রূপ তা চমকপ্রদ। চরিত্রকার ও কাহিনীকার হিসেবে বড়ুচণ্ডীদাসের কৃতিত্ব সমধিক হলেও কাব্যের শিল্পগুণের অন্যান্য বিষয়ের মূল্যও কম নয়। বিষয়ের স্থূলতা সত্ত্বেও লেখকের সৃজনী প্রতিভা ক্ষেত্রে আকর্ষণীয়। বাস্তব জীবনের সরস চিত্র এতে দৃশ্যমান। লোক প্রচলিত প্রবাদ বাক্য রচনার মধ্যে সন্নিবিষ্ট হয়েছে। নারদ ও বড়াইয়ের সরস বর্ণনায় কৌতুকরস সৃষ্ট হয়ে কাব্যটিতে উপমা ও অলঙ্কারের বৈচিত্র্য প্রয়োগ কৌশল লক্ষণীয়। এই উপমাসমূহ প্রাচীন সংস্কৃত কাব্যভাণ্ডার থেকে সংগৃহীত হয়েছে। রূপ বর্ণনায় প্রচলিত অলঙ্কার শাস্ত্রের কৌশল অনুসৃত হয়েছে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কবির বিশেষত্ব মূল্যায়ন করেছেন এ মন্তব্যে। কোট, শ্রীকৃষ্ণ কীর্তন এ কবির প্রতিভা স্পর্শে গ্রামীণ সমাজের বিভিন্ন উপাদানে গঠিত স্থূল রুচি মিশ্রিত কাব্য অভিজাত কাব্যের উন্নত ভাবাদর্শ শিল্পোৎকর্ষের পদবীতে আরূঢ় হইয়াছে। আনকোট। গীতিকবিতার সৌন্দর্য ও এর পথ জুড়ে প্রতিভাসিত। রাধার আনন্দ, বেদনা, অভিমান, মিলন, অভিসার, বিরহ ইত্যাদি ভাব প্রকাশক পদে গীতরসের উচ্চারণ ঘটেছে স্বতঃস্ফূর্ততায়। ভাষা ও ছন্দের বিষয়েও কবি কৃতিত্বের দাবিদার। এতে প্রচলিত পয়ার ও ত্রিপদী ছাড়াও অনেক নূতন ছন্দের প্রয়োগ দেখা যায়।
যুগ প্রভাবে কাব্যের ভাষা সংস্কৃত শব্দচয়ন ও প্রকাশরীতিকে আত্মসাৎ করার সাথে সাথে বাংলা ভাষার ক্রিয়া, সর্বনাম পদ, আঞ্চলিক নানা শব্দ ও বাগধারা লেখকের মৌলিকত্বের পরিচায়ক। প্রাচীন সংস্কৃত পৌরাণিক কাহিনী আশ্রয়ী শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী গ্রন্থনে বড়ুচণ্ডী দাস এ অঞ্চলভূমির নিজস্বতার আলোকে কিছু নবত্ব আনয়ন করেন। নৌকাখণ্ড ও দানখণ্ড তারই সৃষ্টি, যা নদীমাতৃক বাংলাদেশের চিরপরিচিত বিষয় অবলম্বনে নির্মিত। বড়ুচণ্ডী দাসের এ নতুনত্ব চৈতন্য পরবর্তী যুগে সূক্ষ্মতর রূপক অর্থমণ্ডিত করা হয়েছে। প্রাক চৈতন্য বাংলায় প্রচলিত লৌকিকতা ও মানবিকতার সুরে আচ্ছন্ন কৃষ্ণ কথা অবলম্বনে নির্মিত বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রাধা কৃষ্ণের প্রণয়মূলক আখ্যান। এতে নানান তত্ত্বদর্শন এসেছে পরবর্তী সময়ের যুগরুচি ও চাহিদার প্রেক্ষিতে। এ বিষয়ে গোপাল হালদারের মন্তব্যের মধ্য দিয়ে আমাদের আলোচনার সমাপ্তি টানছি। শ্রীকৃষ্ণ কীর্তনের অন্যতম প্রধান সার্থকতা এই যে শুধু বৈকুণ্ঠের তরে বড়ুচণ্ডী দাসের গান নয়। কি রাধা কৃষ্ণ কেউ এখানে আধ্যাত্মিক বিগ্রহ মাত্র নন, একটু স্থূল হলেও তারা রক্তমাংসে গড়া মানুষেরই প্রতিনিধি। এই পাঠ প্রস্তুতিতে যেসব গ্রন্থ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো বাংলা সাহিত্যে নরনারী প্রমথনাথ বিশি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যপাঠের ভূমিকা নীলিমা ইব্রাহিম, বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার, বাংলা সাহিত্যের বিকাশের ধারা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বাংলার সাহিত্য ইতিহাস সুকুমার সেন, বাংলা সাহিত্যের ইতিহাস ক্ষেত্রগুপ্ত, সাহিত্য সংজ্ঞা অভিধান বদিউর রহমান। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তোমরা নিয়মিত খোঁজখবর রেখে সেই ক্লাসগুলোতে যুক্ত থাকবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।